জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি সোনালী সাহা। পতিত স্বৈরাচার গণঅভ্যুত্থান ব্যর্থ করতে এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন আছে, তাই এ নিয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে বের হতে হবে। সকাল থেকে সভায় অংশগ্রহণ করতে সারা দেশ থেকে আসতে শুরু করেন দলের নেতাকর্মীরা। দীর্ঘ সময় পর এমন আয়োজনে উচ্ছ্বাসিত তারা। 10টার আগেই পরিপূর্ণ হয়ে ওঠে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ। জুলাই গণঅভ্যুত্থান সহ সকল আন্দোলনে শহীদদের স্মরণে শোক প্রস্তাব ও ধর্মীয় আচারের মাধ্যমে শুরু হয়েছে অনুষ্ঠান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে এখনও সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকা দুঃখজনক। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন করা হলে সেটি হবে পলাতক আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া। বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি না করে ভালোবাসার মাধ্যমে বাসযোগ্য দেশ করতে হবে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায়। তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রির কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সেনাপ্রধান আরও বলেন, অন্যান্য রেজিমেন্টের মতো ইনফ্যান্ট্রি রেজিমেন্টকেও আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। ইনফ্যান্ট্রি রেজিমেন্ট নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে সেনাপ্রধান প্যারেড পরিদর্শন করেন এবং কর্নেল অব দি রেজিমেন্টের পদক গ্রহণ করেন। আমি কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানির জন্য সময় নিলেন মন্ত্রিপরিষদ সচিব। শুনানির জন্য 6 মার্চ তারিখ ঠিক করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে 2 সপ্তাহের সময় আবেদন করেন তার আইনজীবী। পরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চে এর শুনানির কথা থাকলেও সময় আবেদনের কারণে তা আর হয়নি। এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরাও তাদের পদমর্যাদা বাড়াতে আবেদন করেছেন, যার শুনানিও একই সাথে হবে 6 মার্চ। এর আগে 2015 সালের 11 জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ।
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকেই সমাধান খুঁজতে হবে। এছাড়া বাংলাদেশ সরকারের রোহিঙ্গা বিষয়ক বৈশ্বিক সম্মেলনে UNHCR সমর্থন দেবে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। 3 দিনের এই সফরে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। বৈঠক করেন উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। আলোচনায় গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতি। বৈঠক শেষে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যা প্রশংসনীয়। তবে দীর্ঘদিনের এই সংকট দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, মিয়ানমারের পরিস্থিতি অত্যন্ত জটিল ও একাধিক সংঘাত চলছে। এমন পরিস্থিতি সত্ত্বেও সংকট সমাধানের জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে সরকারের বৈশ্বিক সম্মেলনে পূর্ণ সমর্থন দেবে UNHCR। I express my gratitude to Bangladesh for continuing to host them in spite of its own challenges linked to the transition, of course. And we discuss also the importance, which I have always agreed with, to find solutions in Myanmar. Now, the situation in Myanmar is very difficult. There is a conflict going on, but we must insist to have a solution. The government has proposed to organize the conference on the Rohingya situation in the next few months, and we will support that conference. চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে 7 দিন আগে অপহৃত এক শিশুকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুলাল মিয়া ও মুর্শেদ মিয়া নামে 2 জনকে। র্যাব জানায়, কোতোয়ালি থানার একটি বস্তি থেকে 1 বছরের শিশুটিকে অপহরণ করে কিশোরগঞ্জ নিয়ে যায় দুলাল মিয়া। পরে শিশুটিকে বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন তিনি। পরে মুর্শেদ মিয়া শিশুটিকে কিনে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিং করে তাকে শনাক্ত করে র্যাব। পরে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুলাল মিয়া নামে এই ব্যক্তি আগেও আরেক শিশু অপহরণ মামলায় আসামি ছিল। তার স্ত্রীও সে মামলায় ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে বন্দী রয়েছেন। পরিবেশ দূষণের অভিযোগে সরকারের নানা পদক্ষেপে বন্ধের মুখে পড়েছে চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প। এটিকে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ দাবি করে বিক্ষোভ করেছেন সংশ্লিষ্ট শ্রমিক ও ব্যবসায়ীরা। সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারি, ফৌজদার হাট, মাদাম বিবির হাট সহ বেশ কয়েকটি স্থানে মানববন্ধন করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার শ্রমিক ও ব্যবসায়ী অংশ নেন। এ সময় বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে অর্ধশত বছরের পুরানো শিল্পকে বন্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, দেশের অর্ধশত বছরের পুরনো এই শিল্প বন্ধ হলে লাভবান হবে পাশের দেশ ভারত ও পাকিস্তান। বেকার হবে শিল্পের সঙ্গে জড়িত লাখের বেশি শ্রমিক। এনবিআর এর তথ্য বলছে, দেশে জাহাজ ভাঙা শিল্প থেকে প্রতি বছর রাজস্ব আসে 1200 কোটি টাকার মতো। একই সঙ্গে ঘরের আসবাব শিল্পের কাঁচামাল সহ শত ধরনের পণ্য দেশে বিদেশে বিক্রি করা যায়। এ অবস্থায় দেশীয় স্বার্থে জাহাজ ভাঙা শিল্প রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বাংলাদেশে ইস্পাত শিল্পে 50%-এরও অধিক কাঁচামালের যোগান এই শিল্প থেকে আসে। আমাদের বিভিন্ন ইয়ারে আমাদের বিনিয়োগ 1000 কোটি ছাড়িয়ে গেছে। শ্রমিকের গতি না, বাংলাদেশের আদর্শের গতি। আমরা এখান থেকে রপ্তানি করি ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে। এশিয়ার বন্ধ হলে ভারতের লাভ বেশি হয়। সারা বাংলাদেশে প্রায় 4 থেকে 5 লক্ষ লোক জড়িত। সেই সুবাদে এই ইয়ার্ড চালু রাখার জন্য এবং এই ইয়ার্ড বন্ধ না করার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং বিষয়ে বিশেষ সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। বেলা 11টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কৃষি বিপণন কর্মকর্তারা জানান, চালের দাম প্রতি কেজিতে 1 থেকে 3 টাকা, ডাল 5 টাকা ও চিনি কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া তৈরি হয়েছে সয়াবিন তেলের কৃত্রিম সংকট। এ অবস্থায় আসন্ন রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানান তারা। এছাড়াও নিরাপদ খাদ্য নিশ্চিতে জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেয়া হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস চাপায় মোটরসাইকেলে নিহত হয়েছেন 2 আরোহী। গতরাত 10:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি জানান, সোনারগাঁ থেকে মোটরসাইকেলে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হাবিব নামে এক প্রবাসী। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান টুটুল নামে আরও একজন। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দুর্লভ খনিজের চুক্তিতে সই করতে শুক্রবার হোয়াইট হাউসে যাচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্তি কিংবা নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হবে না। পুতিনকে ধূর্ত ব্যক্তি সম্বোধন করে ট্রাম্প জানান, যুদ্ধ শেষ করার ক্ষেত্রে রুশ প্রেসিডেন্টকেও কিছু ছাড় দিতে হবে। তবে সিকিউরিটি গ্যারান্টি পাবার বিষয়ে হাল ছাড়ছেন না ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, দুর্লভ খনিজ চুক্তির সফলতা নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের উপর। এদিকে ক্রেমলিন জানিয়েছে, শিগগিরই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এমনকি সরাসরি সাক্ষাৎ করতে পারেন দুই দেশের সরকার প্রধান। 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরের পর 6 শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এরই মধ্যে দেশে শেষ হলো যুদ্ধবিরতির প্রথম ধাপের বন্দী বিনিময়। ফিলিস্তিনি জিম্মিদের একটি বাসে করে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় নিয়ে আসা হয়। অপেক্ষায় থাকা স্বজনেরা তখন উল্লাসে ফেটে পড়ে। কান্নাজড়িত চোখে বন্দীদের গ্রহণ করে তাদের পরিবারের সদস্যরা। প্রথম ধাপে ইসরায়েলি জিম্মিদের মধ্যে 25 জন জীবিত এবং 8 জনের মরদেহ সহ 33 জনকে হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে ইসরায়েল মুক্তি দিয়েছে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে। আগামী শনিবার যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপ শেষ হলেও দ্বিতীয় ধাপ এখনও অনিশ্চয়তার মুখে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মান বাঁচানোর লড়াইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 3টায়। প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে দুই দল। নিজেদের প্রথম 2 ম্যাচ হেরে ইতিমধ্যেই আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দুই দলের মুখোমুখি হয়েছিল একবারই। 2003 সালে একমাত্র ওয়ানডেতে জয় পায় পাকিস্তান। দুই দলের মুখোমুখি 39 বারের লড়াইয়ে পাকিস্তানের জয় 34টিতে আর বাংলাদেশের জয় 5টিতে। পাকিস্তানের মাটিতে 12 ম্যাচের 12টিতেই জিতেছে স্বাগতিকরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতেই আসর শেষ করতে চাইবে উভয় দলই। আবহাওয়া সূত্র মতে বৃহস্পতিবার বৃষ্টি হানা দিতে পারে রাওয়ালপিন্ডিতে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 3-1 গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার নতুন বাংলাদেশ নিয়ে 3-4-3 আক্রমণাত্মক ফরমেশনে মাঠে নামে পিটার বাটলার শিষ্যরা। তবে 18 মিনিটেই পিছিয়ে পড়ে লাল সবুজের দল। এলিজাবেথের গোলে লিড নেয় আমিরাতের মেয়েরা। এর 10 মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক মেয়েরা। ম্যাচের 34 মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আফিদা খন্দকার। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেও গোল আদায় করে নিতে পারেনি সুলতানা শাহেদারা। উল্টো 74 মিনিটে গোল হজম করে বসে সফররতরা। শেষ পর্যন্ত দুই দলই চেষ্টা করলেও আর গোল আদায় করতে পারেনি কোনো দল। এদিকে ম্যাচ হারলেও তরুণ ফুটবলদের খেলায় সন্তুষ্ট কোচ বাটলার। Personally speaking, I thought the way we played was outstanding. I thought we played some great football. And like I said, this team's been together 3 weeks. I think what's really important is to sort of put things in context, preparing a team for SAF and moving forward to the AFC for future competitions. But I was delighted with the way we played. I thought we played some really good football. You know, we've come away from home, long flight, arrived yesterday. শেষ করছি এখন চারদিক। এখন চারদিক ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।